অজানা উত্তম বইতে পরিচালক সলিল দত্ত উত্তম কুমারের সঙ্গে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার কথাতে সেই সব ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। উত্তম রোমান্টিক নায়ক হয়ে জনগণের নয়নের মণি হলেও আমি প্রথম থেকেই উত্তমকে অন্য ধরনের চরিত্রে ভেবেছি। আমি যখন অপরিচিত ছবিটা সৌমিত্রকে নিয়ে আরম্ভ করতে যাচ্ছি, আমাকে উত্তম বলল, আমার কোনো রোল নেই। আমি বললাম, তুই করবি একদম নেগেটিভ রোল। উত্তম বলল, অভয়ের বিয়ে, সাহেব বিবি গোলাম, এরকম তো অনেক করেছি, একটা অন্য ধরনের চরিত্র করি এবার। আমি বললাম, মোট 10-12 দিনের কাজ। উত্তম রাজি হলো। তারপর শুটিং চলাকালীন উত্তমের অনবদ্য অভিনয়ে চরিত্রটার প্রতি পরিচালক হিসেবে আমার চাহিদা বাড়ল। ফলে শুটিং প্রায় 20-22 দিন হয়ে গেল। কিন্তু উত্তম টাকা বেশি চায়নি, কারণ উত্তমের ইন্টারেস্ট ছিল অভিনীত চরিত্রটার প্রতি। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে। অপরিচিত ছবিতে রঞ্জন মল্লিকের চরিত্র যখন একটা হাইটে উঠে গেছে, ছবির নায়িকাকে গলা টিপে মেরে ফেলেছে, এরকম একটা মুহূর্তে আমি উত্তমকে বললাম যে আমার মনে হচ্ছে আরও একটা কিছু করতে হবে, না হলে ছবিটা শেষ হচ্ছে না। এই ভাবনা ভাবতে ভাবতে প্রায় 3 মাস পরে একটা ডেট চাইলাম। আমাকে ও বলল, কতক্ষণ লাগবে? বললাম, হাফ ডে হলেই হবে। উত্তম এলো, এসে বলল, বল কী করব? স্ক্রিপ্টটা পড়। আমি 3 বার স্ক্রিপ্টটা পড়লাম এবং বললাম, রঞ্জন মল্লিক একটা মানসিক উন্মাদনার ফলে মার্ডারটা করেছে, কিন্তু এখন জেলে বসে শূন্য দৃষ্টিতে মেলে ভাবছে যে যাকে আমি নিজের কাছে ধরে রাখতে চেয়েছিলাম তাকে ধরে রাখতে পারলাম না। উত্তম শুনে ফ্লোরে গিয়ে একলা এক কোণে গিয়ে কী সব বিড়বিড় করতে লাগলো। কিছুক্ষণ পরে আমাকে বলল, আমি রেডি, শট নে। এক শটেই ওকে করে ফেলল। এই অপরিচিত ছবি যখন 1964 সালে আমি করব ভাবছি, হঠাৎ এসে বলল, আমি গৌরীপ্রসন্ন মজুমদারের কাছ থেকে একটা স্ক্রিপ্ট এনেছি, একটা কমেডি ছবি হতে পারে। যাই হোক, চিত্রনাট্যের একটু অদল বদল করে শুধু একটি বছর নামে ছবিটা করব বলে আমরা সিদ্ধান্ত নিলাম। আউটডোর শুটিং লোকেশান ঠিক হলো, উদয়পুরে করা হবে। সেই মতো আমরা দিল্লি হয়ে উদয়পুর যাব বলে রওনা দিলাম। কিন্তু দিল্লি পৌঁছে শুনি আমাদের সকলের টিকিট বাতিল হয়ে গেছে। যেহেতু উদয়পুরের মহারানী তার লোকজন নিয়ে ওই ট্রেনে যাচ্ছেন, তাই সব টিকিট বাতিল করে দেওয়া হয়েছে। তখন উত্তম বলল, চল আমরা আনরিজার্ভ কামরাতে উঠে পড়ি। আমি বললাম, তুই যেতে পারবি? উত্তম বলল, না যাবার কি আছে, আমাকে তো কেউ এখানে চেনে না। তাই ঠিক হলো, কুলিরা আমাদের জায়গা করে দিল। কিন্তু আনরিজার্ভ কামরা ফলে দলে দলে গ্রাম্য মানুষজনের ভিড় ঠাসা হয়ে গেল কামরাটি, আর তাদের মালপত্র দুমদাম করে আমাদের ওপর পড়তে লাগলো। এইভাবেই রাতটা কেটে গেল। সকালবেলা গিয়ে পৌঁছলাম উদয়পুরে। আসলে অভিনয়ের জন্য কোনো কষ্টকেই উত্তম ভয় পেত না। এমনকি ধনরাজ তামাং ছবিতে উত্তম রীতিমতো পাহাড়ে ওঠানামা করেছে, অসম্ভব পরিশ্রম করত। ডাক্তারের নিষেধ সত্ত্বেও 67 থেকে 80 পর্যন্ত টানা কাজ করেছে। আমাকে মাঝে মাঝে বলতো, এই লটটা শেষ হয়ে গেলেই তোর পুরীর বাংলোতে কিছুদিন রেস্ট নিয়ে আবার কাজ আরম্ভ করব। সিনেমা ছাড়া অন্য কিছু ভাবতো না বা অন্য কিছুকে নিজেকে ইনভলভ করতে চাইতো না। তবে মানুষের কোনো সমস্যায় উত্তম ভাবতো, কিন্তু তা নিয়ে বাইরে কিছু প্রকাশ করতো না, চাপা স্বভাবের ছিল। অথচ বন্ধুবান্ধবদের সঙ্গে যখন আড্ডা দিত, কখনো কখনো 17-18 বছরের ছেলের মতো হয়ে উঠত। আবার দেখেছি উত্তম শুটিং করছে, একজন দুস্থ শিল্পীকে ফ্লোরে এসে দাঁড়াতে দেখলাম। উত্তমের চোখে পড়তেই নীরবে ড্রেসার কার্তিকদার কাছে গিয়ে কী একটা বলল। সেই সময় কার্তিকদার কাছে উত্তমের টাকা পয়সা রাখা থাকতো। কার্তিকদার সঙ্গে সেই দুস্থ মানুষটিও ফ্লোর থেকে বেরিয়ে গেল। পরে জেনেছি অভাবগ্রস্ত ওই মানুষদের উত্তম নিয়মিত সাহায্য করত। একদিন শুটিং করতে এসে আমাকে এক মহিলাকে দেখিয়ে বলল, দেখ না যদি একটা কাজ দিতে পারিস। আমি ভাবলাম হঠাৎ এই মহিলার প্রতি উত্তমের মায়া মমতা কেন। উত্তম বলল, উনি আগে হিরোইনের রোল করেছেন, 6 মাস ভদ্রমহিলার স্বামী বিছানায় শয্যাশায়ী। উত্তম এমনই নরম মনের মানুষ ছিল। এমনকি নিজের ব্যক্তিগত জীবনেও যখন সুপ্রিয়ার সঙ্গে অন্তরঙ্গতা হলো, তখনও দেখেছি দুটো পরিবারে বিচ্ছেদ আসতে দেয়নি। যখনই কোনো পারিবারিক অনুষ্ঠান হয়েছে, ছেলে, ভাই, ভাইয়ের স্ত্রী সবাই এসেছে। এই যে সবাইকে বেঁধে রাখা উত্তমের মধ্যে ভীষণ ছিল। মানুষের হৃদয়ে যদি মায়া মমতা না থাকে, তাহলে তো এই ক্ষমতা অর্জন করা যায় না। উচ্চস্তরে অনেক মানুষই পৌঁছান, কিন্তু তারা কজনই বা অন্যের কথা ভাবেন। তবে শিল্পী মানসিকতার মানুষদের মধ্যে একটা কোমলতা থাকেই। কোমল হৃদয়ের মানুষ না হলে বোধহয় বড় শিল্পী হওয়া যায় না।